গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের ৪২তম পর্ব। ইরফান মায়রাকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দিল। মায়রার দিকে কিছুটা ঝুঁকে মৃদুস্বরে বলে, কোথায় ব্যথা পেয়েছ? মায়রার চোখ ভেজা, অন্ধকারে তেমন দেখতে পায় না। ফোনের ফ্ল্যাশ উপর করে রাখায় খুবই ঝাপসা দেখল দুজন দুজনকে। মায়রা ইরফানের প্রশ্নের উত্তর না দিয়ে নাক টেনে বলে, আপনি কোথায় ছিলেন? ইরফান ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে, অফিসে কাজ ছিল। কোথায় ব্যথা পেয়েছ? মায়রা চোখ বুজে বলে, পাইনি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বলবে নাকি থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার? মায়রার রাগ হয়, এই লোক আবার তাকে ধমকাচ্ছে। চোখ মেলে রেগে বলে, আপনি ভালোভাবে কথা বলতে পারেন না। তাছাড়া আমি জানি ভালো মানুষেরা কখনো রাত বিরাতে বাইরে থাকে না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, কৌতূহলী গলায় বলে, তাহলে কোনো মানুষেরা রাতে বাইরে থাকে? মায়রা উল্টো পাশ ফিরে চোখ বুজে বলে, বখাটে, লুইচ্চা, দুর্নীতিবাজ, ভণ্ড। ইরফান শট করে মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল। বাই অ্যানি চান্স এসব তুমি আমাকে মিন করে বলছো? মায়রা ভাবলেশহীনভাবে বলে, আপনি অনেক বুদ্ধিমান। ইরফান কিছু বলতে চায়, তখনই ঘরের সবগুলো লাইট একসঙ্গে জ্বলে ওঠে। হঠাৎই অতিরিক্ত আলোর তোড়ে মায়রা চোখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের সর্বপ্রথম দৃষ্টি আটকায় মায়রার নোজ পিনটায়। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুলের সাহায্যে মায়রার নোজ পিনের উপর আলতো করে আঙুল ঘুরিয়ে মৃদুস্বরে বলে, স্টুপিড, এসব ফালতু কথা কোথা থেকে শিখেছ? মায়রা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ইরফান আবারও বলে, ইউনো। বখাটে ছেলেরা কি করে? কথাটা বলে ইরফান মায়রার চোখের দিকে তাকায়। মায়রা ইরফানের দিকেই চেয়ে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দেখল তা। হঠাৎ মুখ নামিয়ে মায়রার গলায় মুখ গুজে দীর্ঘ করে শ্বাস টানে। মায়রা কেঁপে ওঠে। ইরফান ঠোঁট বাঁকায়। গলার ভাঁজে দুটো গাঢ় চুমু এঁকে মাথা তুলে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে। ইরফান ঠান্ডা গলায় বলে, ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া আজ আমি কত কাজ করেছি? হেডেক হচ্ছে। আজ সারারাত তুমি আমার মাথার চুল টেনে দিবে, আন্ডারস্ট্যান্ড? কথাটা বলে ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। মায়রা পিটপিট চোখে ইরফানকে দেখে। ইরফান হাতখড়ি খুলে রাখল টেবিলে। বডিতে জড়ানো ব্লেজার, শার্ট খুলে রাখল। মায়রা শোয়া থেকে উঠে বসে ইরফানের দিকে নীরব চোখে চেয়ে থাকে। ইরফানের ফোনে কল আসলে কানে ফোন নিয়ে ইরফান কথা বলতে থাকে। কথা বলার মাঝে মায়রার দিকে চোখ পড়লে দেখল মায়রা তার দিকে চেয়ে আছে। ইরফান কথা বলতে বলতে এগিয়ে এসে মায়রার সামনে বসে বাম পা ভাঁজ করে ডান পা মেঝেতে রেখে বসেছে। মায়রা চোখ নামিয়ে নেয় ইরফানকে কাছে দেখে। ইরফান ভ্রু কুঁচকে মায়রার গালে হাত দিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা চোখ তুলে তাকায়। মিনমিন করে বলে, আপনি সত্যি অফিসে ছিলেন? ইরফান কল কেটে বেডের উপর ফোন রেখে দেয়। অতপর বিস্ময় কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, এসব অদ্ভুত কোশ্চেন করছো কেন? অফিস ছাড়া আর কোথায় থাকব? মায়রা আবারও চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর দুহাতে মায়রাকে টেনে একটু তার দিকে নিয়ে আসে। মায়রার মাথা নিচু। ইরফান মায়রার মুখ উঁচু করে মায়রার ঠোঁটে দুটো শুকনো চুমু খায়। ঠোঁট বাঁকায় সামান্য। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, নাইট ক্লাবেও গিয়েছিলাম, তুমি যেতে চাও? মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সোজা হয়ে বসলে মায়রা চোখ মুখ কুঁচকে বলে, ছি। ওখানে তো ছোট ছোট কাপড় পরা বেহায়া মেয়েরা থাকে। ইরফান মায়রার এক্সপ্রেশন দেখল তীক্ষ্ণ চোখে। এরপর গম্ভীর গলায় বলে, যেতে চাও তুমি? মায়রা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক। বলেই ঠাস করে শুয়ে পড়ে। ইরফান কিছু বলল না। সূক্ষ্ম হেসে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। ইরফান ওয়াশরুমে গেলে মায়রা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, মিথ্যুক খবিশ লোক। এরপর বেড থেকে নেমে রান্নাঘরের দিকে যায়। প্রায় মিনিট 7 পর মায়রা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে ঘরে এসে দেখল ইরফান এখনো বের হয়নি ওয়াশরুম থেকে। মায়রা হাতের কফি মগ সেন্টার টেবিলে রেখে সোফায় বসল। বেশ কিছুক্ষণ বসে থাকলেও ইরফানকে বেরোতে না দেখে বিরক্ত হয় মায়রা।
সোফায় দুপা তুলে বসে সামান্য হেলান দিয়ে মাথাটা ঠেকিয়ে রাখে। চোখে ঘুমের রেশ থাকায় এভাবেই কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায় মায়রা। বেশ কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে মায়রাকে এভাবে ঘুমাতে দেখে বোধহয় বিরক্ত হল। একটু আগেই তো সোফা থেকে পড়ে গিয়ে আবার সোফায় গিয়ে ঘুমিয়েছে। ইচ্ছে করল আগে দুটো থাপ্পড় দিয়ে সোফায় ঘুমানোর স্বাদ মেটাতে। গটগট পায়ে এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়াল। টেবিলের উপর কফি মগ দেখে হাত বাড়িয়ে কফি মগটি তুলে নিল। কুসুম গরম আছে এখনো। ইরফান মায়রার দিকে চেয়ে এক চুমুকে সবটুকু কফি খেয়ে রেখে দিল মগ। এই কাজ হয়তো মায়রার উপর রাগ থেকেই করল। এরপর মায়রাকে কোলে তুলে নেয়। শাওয়ার নেয় ইরফানের বডি ঠান্ডা, ফলস্বরূপ মায়রা ঘুমের মাঝেই একটু কেঁপে উঠল। ইরফান তাকালো মায়রার দিকে। বেডের উপর মায়রাকে শুইয়ে দিয়ে মায়রার গলায় হাতের উল্টো পিঠে চেক করলে দেখল মায়রার শরীর ঠান্ডা। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। এর বডিতে কি আসলেই ব্লাড নেই? এর জন্য তাকে কতবার যে এসি অফ অন করতে হয়। সবচেয়ে বড় কথা, সে ফ্যানের বাতাসে ঘেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে রিমোট দ্বারা এসি অফ করে দিল। ইরফান মায়রার দিকে তাকিয়ে বেড থেকে উঠতে গিয়েও থেমে গেল। মায়রার চোখমুখে ব্যথার ছাপ, সাথে ডান হাতটা মাথার চুলের ভাঁজে। ইরফান মায়রার দিকে আরেকটু ঝুঁকে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড লিটল গার্ল? মায়রা মাথার চুল টানে। ডান কাত হয়ে ইরফানের দিকে সেটে যায়। ইরফান মায়রার গালে হাত দিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা আদো আদো চোখ মেলে তাকায়। চোখে মুখে ঘুম উপচে পড়ছে যেন, চোখ দুটো লাল। ইরফান মায়রার চোখে চোখ নিবন্ধ করে রাখে। মায়রা চোখ বন্ধ করে আবার মেলে, বারবার এমন করে, এভাবেই অস্পষ্ট স্বরে বলে, আপনি আমাকে ভুলে যাবেন। কথাটা বলে মায়রা চোখ বুজে নেয়। ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান অদ্ভুত চোখে চেয়ে দেখে মায়রাকে। ডান হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। মায়রার বাম গালে তার বাম গাল রেখে মৃদুস্বরে বলে, আই উইল নেভার ফরগেট ইউ। মায়রার নড়াচড়া না পেয়ে ইরফান বুঝল মায়রা ঘুমিয়ে আছে। কিছু সময় পেরোতেই মায়রা আবারও নড়েচড়ে কেমন ফুপিয়ে ওঠে। ইরফান দ্রুত মাথা তুলে মায়রার দিকে তাকায়। মায়রা বা হাতে তার মাথার চুল টানে। ইরফান বোধহয় কিছু বুঝল। মৃদুস্বরে বলে, তোমার কি হেডেক হচ্ছে? মায়রা বা হাত তার মাথা থেকে সরিয়ে ইরফানের গলায় জড়িয়ে ধরার মতো করে রাখে। ইরফান মায়রার বালিশে মাথা রেখে মায়রাকে তার দিকে টেনে নিতে চায়, তার আগেই মায়রা নিজেই এগিয়ে এসে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ঘুমের ঘোরে বিড়বিড় করে, আমার মাথা খুলে যাচ্ছে। ইরফান চোখ বুজে রাখে। বা হাত মায়রার পেট বরাবর নিচ দিয়ে মায়রার কোমরে রেখে মায়রাকে টেনে নেয়। এরপর ডান হাতের মায়রার চুলের ভাঁজে আঙুল চালিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। মায়রার রেসপন্স পায় না। ভারী নিঃশ্বাস পায়। ঘুমিয়ে গিয়েছে। না, ঘুম থেকে জেগে উঠলে তো ঘুমাবে। যা করে, যা বলে সব ঘুমের ঘোরে। কথাটা ভেবে ইরফান একটু ঠোঁট বাঁকাল। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। ডান হাতের আঙুলের সাহায্যে মায়রার চুল টেনে দিতে থাকে আলতো হাতে। শুদ্ধ ফারাহদের বাসার সামনে গাড়ি দাঁড় করাই। তখন ঘড়ির কাঁটা 12:40 কাছাকাছি। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফাইজের নাম্বারে কল করে ফোন কানে ধরে। সাথে ফারার দিকে তাকালে দেখল ফারাহ তার দিকেই চেয়ে আছে, যেন চোখে মুখে কৌতূহল। শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায়। কিছু একটা ভেবে বলে, তোমাকে আমার মা দেখতে চায়নি তো ফারাহ পাখি। আমার মা সামিয়াকে নিয়ে ঘুমায়, বুঝলে? তাই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব না। ফারার মুখ কালো হয়ে যায়। শুদ্ধ আবারও হেসে বলে, তোমার ভাই কল ধরে না কেন? ওদিকে সামিয়া আমার খাবার নিয়ে অপেক্ষা করছে। মুহূর্তেই ফারার চোখজোড়া ঝাপসা হয়। তবে শুদ্ধর চোখ থেকে তার চোখ সরাল না। শুদ্ধ দেখল ফারার ভেজা চোখ। ফাইজ কল রিসিভ করল না। কান থেকে ফোন নামিয়ে ড্যাশবোর্ডের উপর রেখে দ্রুত গাড়ির ভেতরের লাইট অফ করে ফারার দিকে ঝুঁকে দুহাতে ফারার গাল আগলে নিয়ে মৃদুস্বরে বলে, হ্যাঁ ফারাহ পাখি, ফান করেছি গো। কান্না কর না। এত অসহায় মুখ করে কাঁদো। ইস, আর ভালো লাগছে না আমার পাখির কান্না। ফারাহ নাক টেনে বলে, তুমি সবসময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারার কপালে কপাল ঠেকিয়ে হেসে বলে, ফারাহ পাখি কার বলো তো? শুদ্ধ ইয়াসারের একটামাত্র বউ পাখি। তাহলে আমি কাঁদাবো না তো আর কে কাঁদাবে?
হু। ফারাহ মাথা নিচু করে বলে, উই সামিয়া মেয়েটা তোমার বাড়িতে আছে, তুমি যাবে না ওখানে। শুদ্ধ ফারার গাল ছেড়ে ভাবুক ভঙ্গিতে বলে, তাহলে কোথায় থাকব? আগে বললেই তো তোমার ভিলেন ভাইকে কল করতাম না। আমি আর তুমি না হয় এই গাড়িতেই ছোটখাটো বাসর রাত পাশ করে ফেলতাম। ফারাহ লজ্জা পায়, নত মাথা আরেকটু নত করে মিনমিন করে বলে, তুমি আজকে আমাদের বাড়ি থাকো। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমার সাথে থাকতে দিবে? ফারাহ চুপ থাকে। শুদ্ধ ফারার গালে টুক করে একটা চুমু খেয়ে সোজা হয়ে বসে ড্যাশবোর্ডের উপর থেকে তার ফোনটা নিয়ে আবারও ফাইজকে কল করল। ফারাহ আর চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, তুমি ভাইয়ার সাথে থাকবে? আমি আর ভাবি একসাথে থাকব। শুদ্ধ ফোন পকেট রাখে। ফাইজ কল কেটে দিয়েছে, তার গাড়ি দেখেছে হয়তো। শুদ্ধ ফারার দিকে পুরোপুরি ফিরে বসে বলে, মা আর সামিয়া একা আছে। ফারাহ বুঝল ব্যাপারটা। এবার মাথা তুলে বলে, তাহলে খেয়ে যাও এখানে, তুমি তো খাওনি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, বউ তো দেখে বহুত খোঁজ নেয়। ফারাহ মাথা নিচু করে উত্তর করে, বর যদি অন্য মেয়ের হাতের রান্না খেতে চায় তখন বউদের খোঁজ নিতে হয়। শুদ্ধ হেসে বলে, কিন্তু সামিয়ার হাতের রান্না বেশি টেস্টি। এত টেস্টি খাবার রেখে অন্য রান্না মুখে তুলতে ইচ্ছে করে না। ফারার চোখ আবারও ভিজল। এতদিন মেয়েটা শুদ্ধর বাড়ি আছে, শুদ্ধ অবশ্যই তার হাতের রান্না খেয়েছে, আর এখন তো প্রশংসাও করছে। শুদ্ধ মৃদু হেসে হাত বাড়িয়ে ফারার দুহাত টেনে নেয়। ফারাহ তাকালো না শুদ্ধর দিকে, মাথা নিচু করে রাখে। শুদ্ধ আবেগমাখা কণ্ঠে বলে, ফারাহ বিনতে মাহবুব, শুদ্ধ ইয়াসার নামের এক আবালকে ভালোবেসে পূর্ণতা পেয়ে ফারাহ ইয়াসার হয়েছে। তবুও আমার ফারাহ পাখি কেন কাঁদে? অন্যের হাতের রান্নার প্রশংসা তো আমার জিহ্বা করে, আর আমার আগুন সুন্দরী ফারাহ পাখির সবকিছুর প্রশংসা আমার হৃদয় করে। তুমি শুনতে পাও না পাখি? ফারার ভেতরটা কেমন কাঁপল তীব্র অনুভূতিতে। মাথা তুলে শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ হেসে তার দিকে চেয়ে আছে। ফারাহ মিনমিন করে বলে, শুনতে পাই, কিন্তু তুমি মোটেও আবাল নও। তাহলে আমি কেমন? ফারাহ মাথা নিচু করে ছোট করে বলে, রূপবান। শুদ্ধ হেসে ফেলে, হাত বাড়িয়ে ফারার চোখে লেগে থাকা পানি মুছিয়ে দিয়ে বলে, ফাইজ দাঁড়িয়ে আছে, যাও। তুমি খেয়ে যাবে না? রেস্টুরেন্টে খেয়ে নিব। তুমি তোমার হাতকে আপাতত রেস্ট দাও। আমি আবদার করা শুরু করলে তোমার হাত দুটো রেহাই পাবে না। ফারাহ আর কিছু বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে যায়। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফাইজের দিকে তাকালো, গলা উঁচিয়ে বলে, ইস, ইনায়ার লাভারটা আমাকে কল দিয়ে দিয়ে জ্বালিয়ে মারছে। ফাইজ কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ পাত্তা দিল না। গাড়ি স্টার্ট দিল। ফারার উদ্দেশ্যে বলে, ফারাহ পাখি বহুত ভালোবাসি তোমায়। শুদ্ধ এভাবে বলায় ফারাহ লজ্জা পায় ভাইয়ের সামনে। ফাইজ আওয়াজ করে বলে, নির্লজ্জ বাদর। শুদ্ধ গাড়ি থেকে বেরিয়ে এক পা গাড়ির বাইরে রাখে, বাহাত গাড়ির উপর রেখে গলা উঁচিয়ে বলে, আহারে লজ্জাশীল সোনা। লজ্জার ঠেলায় এখনো ভার্জিন। আমার বোনটার কপাল কি পুড়িয়ে দিলাম নাকি? ফাইজ বিব্রত বোধ করে। একে কথার কথায় বলাই ভুল হয়েছে। কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। ডান পায়ের জুতো খুলে শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ দ্রুত গাড়ির ভেতর বসে গাড়ি ঘুরিয়ে নেয়। শুদ্ধ বাসায় লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, ফারাহ কেমন আছে? শুদ্ধ জুতো খুলে রাখল। দরজা আটকে তার মায়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি বেশি ভেবেছিলাম মা, ও ঠিক আছে। টেনশন কর না। ত্রিনা বেগম আর কিছু বললেন না। চুপচাপ ঘরের দিকে নিলে শুদ্ধ পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, আমার উপর রাগ করে আছো মা? ত্রিনা বেগম মৃদু হাসলেন। ডান হাত বাড়িয়ে পিছন থেকেই শুদ্ধর গালে রেখে বলে, সন্তানরা ক্ষমা না চাইলেও মায়েরা ক্ষমা করে দেয়। সেখানে আমার ছেলে তো আমার কাছে কত করে ক্ষমা চেয়েছে, আমি কিভাবে রাগ করে থাকব? শুদ্ধ মৃদু হাসল মায়ের কথায়। ত্রিনা বেগম উল্টো ঘুরে শুদ্ধকে নিয়ে সোফায় বসলেন। শুদ্ধ প্রশ্নাত্মক চোখে চাইলে ত্রিনা বেগম চিন্তিত কণ্ঠে বলে, ফাইজ, ওর বাবা মা মানবে তোকে?
জানিস না ওরা কত উঁচু পরিবারের। তুই তোর সেই ফেলে রাখা ব্যবসায় একটু হাত লাগা ভালোভাবে। শুদ্ধ তার মায়ের কথা বুঝল। তার মায়ের চিন্তাভাবনা পছন্দ হল না। সে তার মায়ের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলে, ব্যবসা ফেলে রাখিনি তো। তোমার ইচ্ছে আমার গাড়ি থাকবে, আমি ব্যবসায় হাত লাগিয়ে তোমার এই ইচ্ছে পূরণ করেছি। তোমার আরও হাজারখানেক ইচ্ছে আমাকে জানিও, আমি পূরণ করে দিব মা। কিন্তু আমার স্ট্যাটাস দেখে কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার হাতে তার মেয়ে তুলে দিক, আমি এসব চাই না মা। ত্রিনা বেগম এগিয়ে এসে বলেন, তুই ইরফানকে দেখেও তো শিখতে পারিস। ও ওর বাবার ব্যবসা পুরোটাই দেখে। তুই এত অলস কেন? শুদ্ধ তার মায়ের হাত ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, শোনো মা, ব্যবসা করলে কোটি টাকার মালিক হওয়া যায়। কিন্তু আমি এটা চাই না। যা আছে অনেক। বাকি সময় তোমাদের সবাইকে হাসাই, এতেই আমার অনেক ভালো লাগে। আর ফারাহ খুব লক্ষ্মী মেয়ে, বুঝেছ। ও যত বড় ফ্যামিলি থেকেই আসুক না কেন, আমার যা আছে তা দিয়েই মানিয়ে নিবে। তোর কি উচিত নয় ওর ইচ্ছেগুলো পূরণ করা? ইচ্ছে যদি উঁচু লেভেলের হয় তখন তো টাকা লাগবেই। আমি তো চুরি করতে বলছি না, শুধু সামান্য পরিশ্রমী হতে বলছি। শুদ্ধ ভাবল তার মায়ের কথা। একটু পর বলে, তুমি ভুল বলনি। কিন্তু ফারাহ আগে আসুক আমাদের কাছে, তখন যদি ও ভালোবাসার খাতিরে তোমার মতো ইচ্ছে পোষণ করে, তখন না হয় পরিশ্রমী হওয়া যাবে। আপাতত এভাবেই থাকি। ত্রিনা বেগম হতাশ ভঙ্গিতে বলে, তুই কি ব্যবসায় হাত লাগাবিই না? শুদ্ধ অলস ভঙ্গিতে বলে, আমার হাত তো লাগানোই আছে, কিন্তু হাত নড়াচড়া করাতে ভালো লাগে না। আপাতত একটু রেস্ট নিই মা। আমার কাঁধে কত বড় দায়িত্ব, সবাইকে জ্বালানোর দায়িত্ব কি তুমি কম মনে করেছ? আর ইরফানের এসব কোনো দায়িত্ব আছে? ও তো আরামসে মুখটা পেঁচার মতো করে রাখে আর ব্যবসায় টাইম দেয়। ত্রিনা বেগম হতাশ হলেন। এই ছেলেটা জীবনে শুধরাবার নয়। তার একদিক থেকে মন খারাপও হলো। সামিয়া মেয়েটাকে সন্ধ্যার পর পরই তার এক চাচা এসে নিয়ে গিয়েছে। সামিয়া নিজেই কল করেছিল। এই শহরেই বাড়ি, সেখানেই থাকবে। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে সামিয়াকে জড়িয়ে ক্ষমা চেয়েছিলেন। তার ভুলের জন্য মেয়েটা কষ্ট পেয়েছে। ত্রিনা বেগম মন থেকে দোয়া করেন সামিয়া যেন খুব ভালো থাকে। সকাল সকাল মাইরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর একটু হাঁটাহাঁটি করে সোফায় বসে বই পড়ছিল। ইরফান ঘরে নেই। মাইরা আজ বাংলা বইয়ের প্রায় 2টো গদ্য, একটি পদ্য পড়েছে। এরপর বইটি নিয়ে উঠে দাঁড়ায় মাইরা। টেবিলে তাকে গুছানো বইগুলোর মাঝ থেকে ফিজিক্স বই বের করে চোখ বুলায় বইটিতে। মাইরার মাথা ঘোরে। কিছুই তো বুঝতে পারে না। মাইরার একদম পিছনে ইরফান দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এই মাইরা কি করছো তুমি? মাইরার মনোযোগ পুরোপুরি বইয়ে থাকায় হঠাৎ আওয়াজে মেয়েটা ভয় পেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। ফলস্বরূপ টেবিলের সাথে পা গিয়ে ধাক্কা খায়। মৃদু আর্তনাদ করে ওঠে। ডান পা উঁচু করে ডান হাতে পায়ের 2টো নখ চেপে ধরে ইরফান দ্রুত মাইরাকে টেবিলের উপর বসিয়ে দেয়। মাইরা যে পা ধরে আছে সেই পা নিজের বাম হাতের তালুর উপর নেয়। এরপর দেখার চেষ্টা করে কোথায় লেগেছে। মাইরা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ইরফানের হাতের দিকে। দ্রুত ইরফানের হাতের উপর থেকে পা সরিয়ে নিতে চাইলে ইরফান মাইরার পা টেনে ধরে। রেগে তাকায় মাইরার দিকে। মাইরা অসহায় মুখ করে তাকায় ইরফানের দিকে। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, তুমি অপুষ্টির পেশেন্ট। মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। সে ব্যথা পেয়েছে আর এই লোক তাকে ধমকাচ্ছে। খবিশ লোক একটা। এসব রেখে অসহায় মুখ করে বলে, আমি পায়ে ব্যথা পেয়েছি। ইরফান দ্রুত এগিয়ে গিয়ে ড্রায়ার থেকে মুভ স্প্রে বের করে আনে। এরপর মাইরার পা তার বা হাতের তালুতে নিয়ে মাইরার আঙুলে কয়েকবার স্প্রে করে দেয়। এরপর মাইরার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, কিছুক্ষণের মাঝে ব্যথা কমে যাবে। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হাতের স্প্রেটি ড্রয়ারে রেখে এসে মাইরার দিকে তাকিয়ে বলে, নেক্সট ডে থেকে তোমার হোম টিউটর আসবে। ডোন্ট ওয়ারি।
মাইরা তার ব্যথা পাওয়া ডান পাটি বাম পায়ের উড়োর উপর রেখে ডান হাত পায়ের গিরার উপর রাখে। ভুলে রাখা বাম পা দোলাতে দোলাতে বলে, আপনার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। ইরফান মাথা নিচু করে তার ডান পায়ের দিকে চেয়ে আছে। তার হাঁটু বরাবর এ পর্যন্ত মাইরার নাচানো পা কতবার যে বাড়ি খেয়েছে, এই স্টুপিটের সেই হুঁশ নেই। মাইরা ইরফানকে তার কথা পাত্তা না দিতে দেখে রেগে বলে, আপনি নিচে কি দেখছেন? আমার কথাটা শুনুন। কথাটা বলতে বলতে একটু নিচু হয়ে চোখ নামিয়ে দেখলে চোখ বড় বড় হয়ে যায়। পা নাড়ানো অটোমেটিক থেমে যায়। সে ভেবেছে এটা টেবিলেরই একটা অংশ। ইরফান মাইরার দিকে তাকায়। মাইরা ধীরে ধীরে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। মিনমিন করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফানকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাইরা চোখ নামিয়ে নেয়। ডান হাতের বুড়ো আঙুলের কিছু অংশ মুখে নিয়ে ভাবছে কি করবে তাকে এই লোকটা। সামান্য কথা বললেই থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে চায়, সেখানে সে লাথি দিয়েছে লোকটাকে। ভাবতেই মাইরার নিজেরই কেমন যেন লাগল। ইরফান ঝট করে মাইরার মুখে থাকা আঙুলটি বের করে তার মুখে নিয়ে দাঁত বসায়। মাইরা চেঁচিয়ে ওঠে। অসহায় কণ্ঠে বলে, আমার আঙুল ছাড়ুন। উফ, ভেঙে গেল। ইরফান ছাড়ল না। মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ইতিমধ্যে মাইরার চোখে পানির কণা জমেছে। মেয়েটা বাম হাতে ইরফানের গলায় একটা খামচি দেয়। ইরফান তবুও ছাড়ল না। মাইরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুক্ষণ পর মাইরার আঙুল ছেড়ে গম্ভীর গলায় বলে, ইটস ইয়োর পানিশমেন্ট। মাইরা বা হাতে ডান হাতের আঙুলটি চেপে ধরে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনার পায়ে আমার পা একটুখানি লেগেছে বলে এমন করবেন? পাষাণ লোক একটা। ইরফান ভ্রু কুঁচকে বলে, এর জন্য পানিশমেন্ট দিইনি। মাইরা অবাক হয়ে বলে, তাহলে আমি কি এমন অন্যায় করেছি? ইরফান ঠান্ডা গলায় বলে, এটা হলো সিডিউস করার পানিশমেন্ট। মাইরা অদ্ভুত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফানের চোখে চোখ পড়লে মাইরা চোখ নামিয়ে নেয়। সে তো ঠিকঠাকই আছে। ইরফান মাইরার গলায় বিদ্যমান তিলটায় ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বুলিয়ে বলে, ভাবছি এটা তোমার বডি থেকে উঠিয়ে ফেলব। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার এক্সপ্রেশনে ডানদিকে ঘাড় বাঁকিয়ে বা হাতে বাম গাল চুলকিয়ে আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। এরপর নিজেকে স্বাভাবিক করে ভ্রু কুঁচকে বলে, কি বলতে চাও? ফাস্ট বলো। আমার ভার্সিটি আছে। মাইরার কিছু মনে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ও হ্যাঁ, আপনাকে কষ্ট করে টিউটর দিতে হবে না। আমি একটা কোচিংয়ে পড়তে চাই আমার বান্ধবীর সাথে। বাসায় টিউটরের চেয়ে ওখানে কলেজ শেষে পড়লে টাকাও কম লাগবে। আমি ওখানে পড়তে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। বাসায় পড়বে, ইটস ফাইনাল। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যেতে নিলে মাইরা বলে ওঠে, আমি আপনার টাকা বাঁচিয়ে দিতে চাইছি। ইরফান মাইরার সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, নো নিড। এসব ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব, স্টুপিড। মাইরা মুখ বাঁকায়। ভালো কথা বললেও থাপ্পড় দিতে চায়। কিছু একটা মনে পড়তেই মাইরা উৎফুল্ল মনে হলে, জানেন, আমি এসএসসিতে বৃত্তি পেয়েছি। ইরফান গম্ভীর গলায় বলে, ইয়েস, আই নো। মাইরা মন খারাপ করে বলে, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? আমি বৃত্তির টাকা থেকে আপনাকে আবার দিয়ে দিব। আমাদের গ্রামে তো জিপিএ 5 পাইলেও মিষ্টি খাওয়ায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, তুমি কাকে খাওয়াতে চাও? এই বাড়ির সবাইকে। আমি যাদের যাদের চিনি তাদের সবাইকে। আমার ছোট ভাইকে। ইরফান ওয়াশরুমের দিকে যেতে যেতে সূক্ষ্ম হেসে ছোট করে বলে, ওকে, আনিয়ে দিব। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধ তার মাকে ইরফানদের বাসায় রাখতে এসেছে। সামিয়া চলে গিয়েছে শুনে শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। একজন মানুষ হিসেবে তার ভীষণ খারাপ লেগেছে। অকারণেই মেয়েটা কষ্ট পেয়েছে। কিন্তু তার কি করণীয় ছিল? ফারাহকে নিয়েই চিন্তার শেষ নেই তার। ইরফানের দাদি ত্রিনা বেগম আর শুদ্ধকে দেখে বলে, কেমন আছিস ত্রিনা? ত্রিনা বেগম তার ফুপুর দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলেন, আলহামদুলিল্লাহ ভালো ফুপু। তোমার শরীর কেমন?
একদম অনেক ভালো। ভালো বলেই তো এলাম। তোরা তো যাবি না। এরপর শুদ্ধর দিকে তাকিয়ে বলে, আজ তোমার আসার সময় হলো। শুদ্ধ এগিয়ে গিয়ে তার গ্রান্ডমাকে পিছন থেকে জড়িয়ে বলল, আহাগো। আমার সুন্দরী সুইট প্রথম বউ, এত সুন্দর বউয়ের সামনে আমাকে যদি হ্যান্ডসাম না লাগে, তাহলে কি বিশ্রী ব্যাপার হবে বুঝতে পারছো? তাই তো তুমি এসেছো শোনার পর থেকে আমি নিজেকে হ্যান্ডসাম ভাবে প্রিপেয়ার করছিলাম। শুদ্ধর কাণ্ড দেখে ত্রিনা বেগম সহ রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ আসছেন। শুদ্ধর দাদি শুদ্ধর কান টেনে বলে, ওমা তাই নাকি ডার্লিং? কিন্তু তোমাকে তো একটুও হ্যান্ডসাম লাগছে না। মাইরা কলেজ বোরখা পরে ডাইনিংয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের দাদির কথা শুনে শব্দ করে হেসে ওঠে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারলে গ্রান্ডমা? আমি কত হ্যান্ডসাম জানো? তুমি কল্পনাই করতে পারছো না আমার সৌন্দর্য নিয়ে। কথাটা বলতে বলতে দেখলো ইরফান সিঁড়ি বেয়ে নামছে। তার কান থেকে গ্রান্ডমারও হাত সরিয়ে মায়রার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলে, মায়রা আমি হ্যান্ডসাম নই বলো? মায়রা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। মেকি হেসে বলে, জি ভাইয়া। শুদ্ধ হেসে বলে, কতটা সুন্দর একটু বর্ণনা করে বোঝাও তো মায়রা। মায়রা বিব্রত বোধ করে। শুদ্ধ ইরফানের দিকে তাকালে দেখল তার দিকে খেয়ে ফেলা চোখে চেয়ে আছে। গটগট পায়ে এগিয়ে এসে মায়রার পাশে দাঁড়িয়ে শুদ্ধর উদ্দেশ্যে বলে, দাঁতে দাঁত চেপে বলে, লাইক বাদরের ৩ নম্বর বাচ্চা। শুদ্ধ ভোতা মুখ করে তাকায়। ইরফানের কথায় সবাই শব্দ করে হাসে। মায়রা নিজেও হেসে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাড় বাঁকিয়ে গম্ভীর চোখে মায়রার দিকে তাকায়। মায়রা চোখ ছোট ছোট করে তাকায়। সবাই হাসে, এই লোকের হাসতে কি প্রবলেম? তার ইচ্ছে করল দুহাত ইরফানের মুখের ভেতর দিয়ে দুপাশ থেকে টেনে ধরতে। ছোটবেলায় তারা এমন করত। কথাটা ভাবতেই মুখ চেপে আরো হাসতে লাগল। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। ভার্সিটি প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশ করে শুদ্ধ। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একবার মাঠের কোনায় দাঁড়ানো হাস্যোজ্জ্বল ফারার দিকে তাকায়। তার মুখেও হাসি ফুটে ওঠে। গাড়ি থেকে বেরিয়ে একটা জায়গায় দাঁড়ায়। পাশেই ইরফান তার গাড়ি থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যায়। শুদ্ধ ফারার দিকে আর এগোয় না। অফিস রুমের দিকে পথ ধরে। তার মায়ের বলা কিছু কথা মনে পড়ে। ইরফানের পিছু পিছু যেতে যেতে পিছু ফিরে আরেকবার ফারার দিকে তাকায়। ফারার পরনের কাপড়ের দিকে তাকালো। অনেক বেশি কোয়ালিটি ফুল কি? ব্যবসা ছাড়া ফারাহকে ভালো রাখতে পারবে না। বিরক্ত হয়। বিয়ে করে এসব ফালতু ভাবনা কেন ভাবছে? সামনে ফিরে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, ইরফান তুই বিজনেস করিস কেন? ইরফান দাঁড়িয়ে যায়। ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে, তোকে তো আগে মামা টেনেও অফিসে নিয়ে যেতে পারত না। হঠাৎ এমন চেঞ্জ? বীর কেরামতি না কি শোনা? ইরফান বিরক্তির চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভাবুক ভঙ্গিতে বলে, মায়রা গ্রামের মেয়ে বুঝলি? আমিও গ্রামের ছেলে। তোদের শহুরে ছেলেমেয়েদের মতো এত টাকা লাগে না আমাদের। ইরফান গম্ভীর গলায় বলে, বাট শি ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার। মানে হলো কিন্তু ও কোটিপতি হতে চায়। শুদ্ধ বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে। অবাক কণ্ঠে বলে, ধরনের মেয়েই না। অসম্ভব। মাইরা উই। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। অতপর রেগে বলে, সার্টিফিকেট চাইনি আমি তোর থেকে ওর। শুদ্ধ মজা রেখে সিরিয়াস হয়ে বলল, আরে সার্টিফিকেট দিচ্ছি না। কিন্তু মাইরাকে দেখলেই বোঝা যায় ও অনেক সহজ সরল একটা মেয়ে। অ্যাট লিস্ট টাকার ব্যাপারে এসব ফালতু চাওয়া নেই। ইরফান মৃদুস্বরে বলে, আই নো শি ইজ এ ভেরি হোনেস্ট অ্যান্ড গুড গার্ল। মানে, আমি জানি সে অনেক সৎ আর ভালো মেয়ে। শুদ্ধ কৌতূহলী চোখের চেয়ে বলে, মায়রা তোকে নিজে বলেছিল ও মিলিয়নেয়ার হতে চায়?
ইরফান স্বাভাবিক কণ্ঠে বলে, নো। তাহলে জানলি কি করে? ইরফান কিছু না বলে শুদ্ধকে পাশ করে আবারও অফিস রুমের দিকে এগিয়ে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে থাকে। কিছু একটা ভেবে এগিয়ে যেতে যেতে বলে, কবে জেনেছিলি এটা? ইরফানের গম্ভীর স্বর, 2 ইয়ার্স অ্যাগো। চলবে ইনশাআল্লাহ।